আমার বাবা মা জোর করে বলছিল আমার নিজের বাড়িটা যেন আমি আমার বোনকে বিয়ের উপহার হিসেবে দেই। আমি যখন সরাসরি না বললাম, পুরো কমিউনিটি সেন্টারের হলরুমটা একদম চুপ হয়ে গেল। গান থেমে গেল, লোকজনের হাসি থেমে গেল, শুধু একটা শব্দ কানে এলো, ধাতব কিছু একটা টেবিলের উপর ঘষা খাওয়ার শব্দ। আমার নাম ইহতেশাম রহমান, সবাই আমাকে ইহতেশাম বা ইহান বলে ডাকে। আমি কোনোদিন রেডিমেড জীবন পাইনি, আমি নিজের হাতে আমার জীবন গড়েছি। আমার দাদির রেখে যাওয়া গ্রামের 2 বিঘা জমিতে আমি নিজের হাতে একটা বাড়ি দাঁড় করিয়েছি। দিনের পর দিন, রাতের পর রাত কাজ শেষ করে বাড়ি ফিরে আবার কাজ করেছি। ইট তুলেছি, কাঠ বসিয়েছি, নিজের হাতে রং করেছি। আর সেই বাড়িটা বাজার মূল্য প্রায় 40 লাখ টাকার মতো। কিন্তু আমার কাছে এটা টাকার হিসাব না, এটা আমার ঘাম, আমার সময়, আমার আত্মসম্মান। আমি 19 বছর বয়সে ঢাকায় এসে রাজমিস্ত্রির কাজ শুরু করি। ধীরে ধীরে শিখেছি ইলেকট্রিকের কাজ, প্লাম্বিং, টাইলস বসানো, যা পারি সব করেছি। রাতে পলিটেকনিক্যালে শর্ট কোর্স করেছি। যখন আমার বন্ধুরা ঘুরতে যেত তখন আমি টাকা জমিয়েছি। আমার বাবা একবার আমাকে 7 লাখ টাকা ধার দিয়েছিল, কিন্তু সেটাও সুদে। আমি 1 বছরের মধ্যে সব সুদ করে দিয়েছি। তারপর থেকে আমার জীবনে যা কিছু আছে সব আমার নিজের। আমার ছোট বোন লাবণী, সে একদম আলাদা। সে সব সময় বাবা মায়ের আদরের, সুন্দর, স্টাইলিশ, সব সময় নতুন নতুন জিনিস চায়। বাবা মা বলে ওর বড় স্বপ্ন আছে, আর আমাকে বলে তুই তো দায়িত্বশীল। কিন্তু দায়িত্বশীল মানে কি আমি ভালো করেই জানি। তুই পরিবারের ভরসা, দরকারের তোরটাই আগে দিতে হবে। আমার খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক না থাকলেও তাদের কথা আমি লাবণীর বিয়েতে 3 লাখ টাকা দিয়েছিলাম। বিয়েটা ছিল বেশ বড় সড়ো, ঢাকার একটা কমিউনিটি সেন্টারে, প্রায় 300 অতিথি, আলোকসজ্জা, সবকিছু জমকালো। আমি চুপচাপ এক কোণে বসে খাচ্ছিলাম। হঠাৎ করে রাত 8টার দিকে আমার বাবা মা আমার কাছে এসে দাঁড়ালো। তাদের মুখ দেখে বুঝলাম কিছু একটা আছে। মা মুচকি হেসে বলল, ইহান, তোকে একটা কথা বলবো। বাবা পাশে বসে গম্ভীর গলায় বললেন, তোর বোনের একটা বাড়ি দরকার। আমি তখনও ব্যাপারটা সহজভাবে নিলাম। বললাম, আচ্ছা, দেখা যাবে। এখন তো অনেক ফ্ল্যাট পাওয়া যায় ঢাকাতে। মা তখন একটু কাছে ঝুঁকে ধীরে বলল, আমরা চাই তুই তোর বাড়িটা ওর নামে লিখে দে। আমি ভেবেছিলাম আমি ভুল শুনছি। কিছুক্ষণ পর চুপ করে থাকলাম। তারপর ভাবলাম তারা হয়তো মজা করছে, কিন্তু না, তারা একদম সিরিয়াস। মা বলতে শুরু করলো, লাবণীর নতুন সংসার করবে, তার নিজের একটা জায়গা দরকার। সে এখন কিনতে পারবে না, কিন্তু আসল কথা ছিল একটাই, আমি একা, তাই আমার কোনো বাড়ির দরকার নেই। আমার জিনিসটাই নাকি আগে দিতে হবে। আমি শান্তভাবে বললাম, না মা, আমি আমার বাড়ির কাউকে দিব না। বাবা সঙ্গে সঙ্গে রেগে গেলেন, আমরা তোর জন্য কিছুই করিনি। আমি সরাসরি বললাম, আপনারা আমাকে টাকা ধার দিয়েছেন, আমি সুদ করেছি। ঠিক তখনই লাবণী আমার কাছে এসে দাঁড়ালো। লাল বিয়ের শাড়ি পরে, গায়ে গহনা ঝলমল করছে। সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? মা তখন একটু জোরে বলল, যেন আশেপাশে সবাই শুনে, তোর ভাই কতটা স্বার্থপর সেটা এখন বুঝবি। চারপাশের মানুষজন চুপ হয়ে গেল, সবাই তাকিয়ে আছে আমাদের দিকে। লাবণীর চোখে পানি এসে গেল। সে কাপা গলায় বলল, তুই আমাকে তোর বাড়িটা দিবি না? আমি ধীর গলায় বললাম, না, এটা আমার, আমি কষ্ট করে বানিয়েছি। বাবা হঠাৎ চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। এটাই তোর শেষ কথা? তিনি চিৎকার করে বললেন, আজই সিদ্ধান্ত নে, বাড়িটা লিখে দিবি, না হলে আজ থেকে তুই আমাদের কেউ না। মাও রেগে বলল, পরিবার বলে কিছু আছে, বুঝলি? আমি তখন চুপ থাকতে পারলাম না। আজ আমি নিজের জন্য দাঁড়াচ্ছি। আমি বললাম, কারণ তোমরা কেউ কোনোদিন আমার জন্য দাঁড়াওনি। ঠিক তখনই একটা শব্দ হলো। টেবিলের উপর রাখা স্টিলের জগটা কেউ জোর করে তুলছে। গ্লাসে ঠেকে একটা তীক্ষ্ণ আওয়াজ হলো। আমি ঘুরে তাকালাম আর দেখলাম বাবা হাত তেড়ে আমার দিকে আসছে। বাবার হাতটা যখন বাতাসের জাপটা দিয়ে আমার গালের খুব কাছে চলে এলো, আমি চোখ বন্ধ করিনি। ঠিক সেই মুহূর্তে আমার মনে পড়লো পলিটেকনিক্যালে পড়ার সময়কালে সেই রাতগুলোর কথা, যখন জ্বরের ঘুরেও আমি অন্যের সাইটে রাজমিস্ত্রি জোগালি হিসেবে কাজ করছি। শরীরের প্রতিটি কোষ তখন চিৎকার করে বলছিল, নিজের কিছু একটা গড়তেই হবে। বাবার হাতটা মাঝপথে থমকে গেল। মারার সাহস পেলেন না, নাকি ভরা মজলিসে নিজের সম্মান বাঁচাতে চাইলেন জানি না, কিন্তু তার চোখ দিয়ে যেন আগুন ঝরছিল। হলরুমের পিনপতন নীরবতার মাঝে বাবার দাঁত চেপে চেপে বললেন, তোর গায়ের রক্তে আমার অংশ আছে ইহতেশাম। এই বাড়িটা তোর একার না, এটা আমাদের বংশের সম্মান। আমি ভিড়ের দিকে একবার তাকালাম। আত্মীয় স্বজনরা এমনভাবে তাকিয়ে আছে যেন আমি কোনো জঘন্য অপরাধ করে ফেলছি। লাবণী তখন কান্নায় ভেঙে পড়ার নাটক করছে, আর ওর হবু বর পাশেই দাঁড়িয়ে বিরক্ত মুখে ঘড়ি দেখছে। দৃশ্যটা একদম সাজানো নাটকের মতো। আমি পকেট থেকে ফোনটা বের করে টেবিলের উপর রাখলাম। তারপর শান্ত গলায় বললাম, বাবা, সম্মান রক্তে থাকে না, স্বভাবে থাকে। আপনি যখন সুদে আমাকে টাকা ধার দিয়েছিলেন তখন কিন্তু বংশের কথা ভাবেননি। তখন আমি ছিলাম আপনার একজন ক্লায়েন্ট। আজ যখন আমার তিল তিল করে জমানো সম্পদ আপনার দরকার, তখন আমি আপনার ছেলে হলাম। মা এবার তীক্ষ্ণ
তীক্ষ্ণ গলায় চিৎকার করে উঠলেন, মুখ সামলে কথা বল ইহান, আমরা তোর বাপ মা, আমাদের হক আছে তোর উপর। হক আছে মা। আমি হাসলাম, তবে সেই হাসিতে কোনো আনন্দ ছিল না। আপনাদের দেখাশোনার হক আছে, ভক্তি করার হক আছে, কিন্তু আমার আত্মসম্মান আর আমার মাথার উপর ছাদটা কেড়ে নিয়ে অন্যকে উপহার দেওয়ার হক কারো নেই। লাবণী আবার এগিয়ে এলো, ওর ভারী লেহেঙ্গা আর গহনার শব্দ ঝাঁপিয়ে ওর কণ্ঠস্বর শোনা গেল। ভাইয়া, আমি তোর একমাত্র বোন, তুই কি চাস আমার শ্বশুরবাড়ির লোকদের সামনে আমি ছোট হই? ওরা জানে আমার একটা নিজের বাড়ি আছে, তুই না দিলে ওরা আমাকে কি ভাববে? আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। তার মানে তুমি আগেই মিথ্যা বলেছো যে বাড়িটা তোমার? নিজের মিথ্যার দায়ভার কেন আমি নেব লাবণী? পুরো কমিউনিটি সেন্টারে গুঞ্জন শুরু হলো। বাবার ধৈর্য ততক্ষণে শেষ। তিনি লাবণীর শ্বশুরবাড়ির লোকদের দিকে তাকিয়ে হাত জোর করে বললেন, আপনারা বেয়াদব ছেলেটার কথা শুনবেন না। আমি কথা দিচ্ছি বাড়িটা লাবণীর নামেই হবে। ও না দিলে আমি ব্যবস্থা করব। আমার ভেতরটা ততক্ষণে পাথর হয়ে গেল। আমি টেবিল থেকে আমার জ্যাকেটটা তুলে নিলাম। চারপাশ থেকে ফিসফিসানি শুনছি, অকৃতজ্ঞ, টাকা হলে মানুষ এমনই হয়, মা বাবার অবাধ্য। আমি দরজার দিকে হাঁটা শুরু করলাম, ঠিক গেটের কাছে গিয়ে থামলাম। তারপর পেছন ফিরে সবার উদ্দেশ্যে বললাম, আপনারা যারা আমাকে স্বার্থপর বলছেন তাদের সবাইকে দাওয়াত রইল আমার সেই বাড়িতে আসার, তবে অতিথি হিসাবে নয়, সাফল্যের সাক্ষী হিসাবে। আর বাবা, আজ থেকে আপনাদের দেওয়া ওই 7 লাখ টাকা সুদের ঋণ তো আগেই শোধ করেছি, আজ আপনার সাথে রক্তের সম্পর্কটাও শোধ করে দিয়ে গেলাম। বাহিরে তখন ঝুম বৃষ্টি নামছে। পকেটে হাত দিয়ে আমি আমার বাড়ির চাবিটা অনুভব করলাম। পিতলের সেই ছোট্ট চাবিটা এখন আমার কাছে শুধু একটা ধাতব বস্তু না, এটা আমার স্বাধীনতার দলিল। পিছনে ফেলে এলাম আলোয় ঝলমলে মিথ্যে এক জগৎ, সামনে ঘুটঘুটে অন্ধকার রাস্তা। কিন্তু অদ্ভুতভাবে আজ আমার ভয় লাগছে না, কারণ আমি জানি এই বৃষ্টির প্রতিটা ফোঁটা যেমন মাটির উপর পড়ে নিজের জায়গা করে নেয়, আমিও ঠিক তেমনি নিজের জায়গাটা ধরে রাখতে জানি। আমি জানতাম না বাবার লাবণী এত সহজে দমে যাওয়ার পাত্র নয়। আমার বাড়ির দলিলগুলো যেখানে রাখা ছিল সেখানে আমার অলক্ষ্যে পৌঁছে গিয়েছিল অন্য কারো হাতে।